পদ্মলী। দর্শক মেয়ে স্প্ল্যাশ নিবেদিত রাঙা সকালে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা অতিথির সঙ্গে রয়েছি। আজ অতিথি হয়ে রয়েছেন কবি, সাংবাদিক এবং গবেষক মজিদ মাহমুদ। আমরা আবারও স্যারের কাছে ফিরে যাচ্ছি। সামগ্রিকভাবে নানা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, ব্যক্তি অভিজ্ঞতার জায়গায় এখনো আসা হয়নি। একটু শুনি যে যখন খুব ভালো জিনিস দেখি তখন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলবো যে আমি হঠাৎ করে চোখ বন্ধ করে ফেলি। আমার হয়তো কখনো কখনো অনেক বেশি আবেগতাড়িত হয়ে যায়, ভাবি যে আমার খুব প্রিয় মানুষটা যদি আমার পাশে সেই জিনিসটি দেখতে পেত। একা দেখতে ভালো লাগে না। এটা বলার একটা কারণ রয়েছে। শুনেছি আপনি আপনার প্রিয় লেখক এবং তার স্ত্রীকে আপনার খুব প্রিয় একটি জায়গা নিয়ে গিয়েছিলেন। সেটি কোন জায়গা এবং সেই লেখকের বা তার স্ত্রীর মন্তব্য কি ছিল? আপনি বুঝতে পেরেছেন আমার প্রশ্নটি? সেটা অবশ্য আমি বুঝতে পেরেছি, কারণ যে আপনি সম্ভবত আমার একটি স্কুল আছে এবং একটি গ্রন্থাগার, যেটা আমি গ্রামে, একেবারেই প্রত্যন্ত গ্রাম বলা চলে, যেখানে খুব অল্প সময় আগে আপনার পাকা রাস্তা কিংবা বিদ্যুৎ গিয়েছে। গ্রামটির নাম চরগড়গুড়ি, যেখানে আমরা একটি বাচ্চাদের জন্য স্কুল এবং গ্রন্থাগার গড়ে তুলেছি। সেটি পাবনা শহর থেকে প্রায় 13 কিলোমিটার ভিতরে। এটি গত বছরই আমরা একটা অনুষ্ঠানে পাবনাতে আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে কবি সৈয়দ শামসুল হক এবং তার স্ত্রী আনোয়ারা সৈয়দ হক, সুলেখক লেখিকা আপনারা জানেন, এবং এছাড়াও ওখানে ছিলেন হলো 70 দশকের একজন অন্যতম কবি, এবং তখন রাজশাহী বিভাগীয় কমিশনার ছিলেন কবি আসাদ মান্নান। তো ওনারা আমার স্কুল দেখবার আগ্রহ প্রকাশ করলেন, বা আমি তাদেরকে খুব আন্তরিকতা সহ আমন্ত্রণ জানালাম। তো যখন তিনি স্কুলে যাচ্ছিলেন বা স্কুলে যখন পৌঁছালেন, তখন বললেন যে আমি যখন আসছি তখন ভাবলাম যে মজিদ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, এই গ্রাম, এই মানে ভাঙা রাস্তা, এর মধ্যে প্রত্যন্ত গ্রাম। কিন্তু যখন গেলেন এবং স্কুল দেখলেন, বাচ্চাদের সঙ্গে কথা বললেন, তিনি অভিভূত হয়ে গেলেন। তিনি বললেন যে আসলে এখানে এসে আমার প্রাণ জুড়িয়ে গেল এবং মনে হলো যে এরকম একটি কাজ আমাদের করা দরকার এবং আমরা চেষ্টা করব। এটি আমার জন্য খুবই মানে বড় পাওয়ার। তার কারণ হলো যে ঠিক এই পাওয়ার জন্য আমরা যদিও কাজটি করি নাই, কারণ যে একটি গ্রামে আসলে শিক্ষা, আজকে যে বাণিজ্যিকরণ হয়েছে, শিক্ষাকে আপনি গ্রামে পৌঁছে দেওয়া খুব কঠিন, কারণ শিক্ষা একটা প্রতিযোগিতার মধ্যে পড়েছে এবং এই প্রতিযোগিতা অর্থের কাছে, বৃত্তের কাছে আসলে গ্রামীণ শিক্ষা আসলে পর্যদস্ত হয়ে পড়ছে। কারণ একটা সময় গ্রাম থেকে কিন্তু মেধাবীরা উঠে আসতো, এখন কিন্তু গ্রাম থেকে আর উঠে আসতে পারছে না। কিন্তু মেধা বিকাশের এখনো বড় আসলে সুযোগটি গ্রামে রয়ে গেছে, কিন্তু অর্থ বা ভালো স্কুল না পাওয়ার জন্য বাবা মা সেখানে অধিকাংশ লেখাপড়া জানে না। বাচ্চাদের মাসে 100 টাকার বিনিময় হলেও তারা পড়াতে পারে না। এরকম একটি গ্রামে আসলে স্কুল করা বেশ একটু চ্যালেঞ্জের, যদিও অনেকেই হয়তো করেন। আমিও সেটাকে বিবেচনা করে একটি স্কুল করেছি এবং আপনাকে একটি আমি তথ্য দিতে পারি। এই গ্রামে আমার স্কুলটি প্রায় 5 বছর তার প্রাথমিক মানে যে সমাপনী পরীক্ষা দেয়, তাতে প্রত্যেকেই হলো আপনার প্রথম শ্রেণী বা A+ পেয়ে বা A পেয়ে পাশ করছে। একটি ছেলেও আমরা দেখিনি, ছেলে বা মেয়ে, তার নিচে রেজাল্ট করেছে। অর্থাৎ এবং সেখানে আমাদের মানে খুবই অল্প, ন্যূনতম সুযোগ সুবিধা, এত বড় সুযোগ সুবিধা না, কিন্তু তারা ভালো করছে। এমনকি আমাদের নিজেদের সন্তানদের পিছনে যে হাজার হাজার টাকা আমরা নিজেরাই খরচ করে, কিন্তু শহরে সেটাকে আমরা সম্ভব করে তুলতে পারছি না। কেন? এমন অনেক বিষয়ের সঙ্গে রাজধানী বা শহরের ছেলেরা মেয়েরা জড়িয়ে পড়েছে, যেটি তাদের মেধা বিকাশের জন্য এক ধরনের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, যেটা গ্রামে এই সমস্যা কম। চমৎকার স্যার। আমি একটু কবিতার প্রসঙ্গে আসতে চাই। সেটা হচ্ছে, হঠাৎ করে মনে হচ্ছিল যখন আপনি বলছিলেন, কিছু কিছু কবিতার লাইন মাথার ভেতরে ঘুরছিল। আমাদের সামগ্রিক প্রেক্ষাপট যদি আমরা দেখি যে একটা কবিতা পুরোপুরি একেবারে আদ্যপান্ত গণমানুষের মুখে মুখে ফিরেছে, এরকম কবিতা খুঁজে পাওয়া খুবই কঠিন। যদি আপনি জীবনানন্দ দাশের বনলতা সেনের কথাও বলেন, মানুষ বনলতা সেন নামটাকে যেভাবে নিয়েছে, পুরো কবিতাটা কিন্তু ওইভাবে অন্তরের মধ্যে মনে রাখতে পারে, থাকেও না। কিন্তু আবার দেখেন, একটা লাইনের ক্ষেত্রেও এরকম, যদি বলি যে নিউটন বোমা বোঝো মানুষ বোঝো না, কিংবা ভাত দে নইলে মানচিত্র খাবো, এই যে একটা বিশেষ লাইন মানুষের কাছে এতটা জনপ্রিয় হয়ে ওঠা, এই বিশেষ লাইনগুলোর জন্য কি কবির কোনো বিশেষ অনুভূতি থাকে, নাকি পুরো কবিতার জন্যই একই রকম অনুভূতি? এটি আসলে খুবই মানে গভীর এবং অনির্ণিত বিষয়, কারণ যে কখন কোন চরণটি বা পংক্তিটি জনপ্রিয় হবে কবিতা জানে না, বা একজন মানে পাঠকও তা জানে না। কিন্তু এটি হলো এমন পরীক্ষিত সব লাইন যা হয়তো জনমানুষের মধ্যে থেকে যায়। তো
তেমনি যেমন হলো আমার যে কবিতার গ্রন্থর কথা যদি বলি, মাহফুজা মঙ্গল, আমাকে দুটি চরণ সবসময় মানে যারা মাহফুজা মঙ্গল পড়েছে তারা বলে, যদিও এই চরণ দুটি আমার যে খুব প্রিয় তা নয়, কিন্তু এটি হলো কেন বলছে যদি আমি বলি, সেই চরণ দুটো যে আমার ওখানে একটি কবিতা আছে, কবিতার নাম হলো এবাদত। মাহফুজা তোমার শরীর আমার তসবির দানা, আমি নেড়ে চেড়ে দেখি আর আমার এবাদত হয়ে যায়, তুমি ছাড়া আর কোনো প্রার্থনায় আমার শরীর এমন একাগ্রতায় হয় না নত, তোমার আগুনে আমি নিঃশেষ হই যাতে তুমি হও সুখী, তোমার সান্নিধ্যে এলে জেগে ওঠে প্রবল ঈশ্বর। কেন? আমি মনে করি যে এই ভাষা পরীক্ষিত, এটা মানুষের মধ্যে রয়ে গিয়েছে, সেইটাকে যদি আপনি কোনো তুলনার মাধ্যমে, প্রতিকায়নের মাধ্যমে তুলে ধরতে পারেন, তাহলে এটা জনগণের মধ্যে চলে যায়। কবিতা কবিতা আসলে এমন একটি স্লোগান, যে স্লোগান আমাদেরকে অনেক চাওয়া অনেক পাওয়াতে পূর্ণ করেছে। এই কারোর কথাটি বলার এই জন্য কারণ যে আমরা যদি আমাদের ইতিহাসকে দেখি, তবে কবিতা বা স্লোগানগুলো যা তৈরি হয়েছে তা কিন্তু কবিতাকে ঘিরেই, বা কবিতা ছিল অনেক বেশি প্রতিবাদী, যে প্রতিবাদের ভাষায় আমরা অনেক কিছু পেয়েছি, তাই না স্যার? বর্তমানে যে কবিতা লেখা হচ্ছে বা বর্তমান যে কবিরা রয়েছেন, তাদের কবিতা আমাদের বাস্তব জীবনে বা সামগ্রিক পরিস্থিতিতে কতটা প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? আসলে আমি মনে করি যে কবিতার পাঠকের এখনো যে চাওয়া, সেই চাওয়া কিন্তু একটা প্রাচীন চাওয়া, পুরনো চাওয়া। অর্থাৎ এই চাওয়াটিও কিন্তু তার একটি প্রশিক্ষণের মাধ্যমে তৈরি হয়েছে। অর্থাৎ সে আগের কবিদের সম্বন্ধে জানে, আগের সময় সম্বন্ধে জানে, আগের কবিতা তার মাথায় রয়ে গেছে। যখন এখন সে নতুন কবির কাছেও সেই অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের বিষয়টি তার কাছে চাওয়ার থাকে, কিন্তু তিনি একবারও ভাবেন না যে তার জীবন যাপন পরিবর্তিত হয়ে গিয়েছে। যিনি পেতে চাচ্ছেন কবির কাছে, তিনি নিজেও জানেন যে তার জীবন পরিবর্তিত হয়ে গেছে। ওই স্লোগানের জায়গা নেই, ওই ব্রিটিশ নাই, ওই ইভেন হলো পাকিস্তান নাই, এমনকি হলো যে আমরা যখন স্বৈর শাসকের বিরুদ্ধে সংগ্রাম করেছি সেটিও নাই। তাহলে কবিতা স্লোগানের সেই জায়গাটি কেমন করে আসবে? আমরা যেসব যে এখন যৌবন যুদ্ধে যাওয়া, এটি তো হলো স্লোগান দেওয়ালে লেখা ছিল, সেটি হয়তো কবি তুলে নিয়ে এসেছেন, কিন্তু সেই সময়টি তো নাই। তাহলে কবির কাছে আমরা কেন স্লোগান, এমন স্লোগান আমরা আশা করব? এই আশাটি হচ্ছে আমরা আমাদের নিজের জীবন যাপনের সঙ্গে আমরা মিলিয়ে দেখছি না বলে এখনো আশাটি হলো প্রাচীন পন্থিতার মধ্যে রয়ে গিয়েছে। আসলে আমরা প্রাচীন পন্থিতার মধ্যে থাকতে চাই না, কারণ আমরা একটা জিনিস বিশ্বাস করি, আজ এখন রাঙা সকালে যা ঘটে যাচ্ছে, কাল তা হয়ে যাবে স্মৃতি, এবং গতকাল হয়ে যাবে। তাই আসলে আজকের দিনটি আমার কাছে অনেক প্রিয়, যেমনি করে আমার স্মৃতি প্রিয়, এবং সেজন্যই বলছি যে আমরা সেই সময়কেও ভালোবাসি, এই সময়কেও ভালোবাসি। সময় নির্মাণের হাতিয়ার কিন্তু আমার নিজের হাতেই। স্যার, আমরা একটু এবার আপনার গবেষণার কাজে চলে আসতে চাই। অনেক গবেষণা করেছেন, কিন্তু আপনার মূল বিষয়টি কি? আসলে বাংলা সাহিত্য টোটালটাই আমার মূল বিষয়, এবং এই সাহিত্যকে আমি দেখতে চেয়েছি একটি আন্তঃযোগাযোগ বা আন্তঃশৃঙ্খলার মধ্যে। অর্থাৎ এই সাহিত্যকে আমি শুধুমাত্র মানে মানে পিওর, যেটাকে একেবারে নিছক সাহিত্য হিসাবে দেখতে চাইনি, এটিকে আমি দেখতে চেয়েছি হলো একটা অ্যাপ্লাইড জায়গা থেকে। অর্থাৎ এর মধ্যে দর্শন, ইতিহাস, আপনার অর্থনীতি, সমাজ পরিবর্তন, সমস্ত কিছুর মধ্য দিয়ে আমি দেখতে চেয়েছি সাহিত্যকে। অর্থাৎ আমরা যে সাহিত্য রচনা করছি, সেই সাহিত্য আমরা প্রায় মনে করে থাকি এটা যেন পিওর সাহিত্য, পিওর আনন্দ দেওয়ার জন্য এইটি সৃষ্টি। আসলে তা নয়। আমরা একটি অভিঘাতের ফলে আমাদের যে চেতনার বিকাশ ঘটে, সেই চেতনা সমাজের মধ্য দিয়ে, ইতিহাসের মধ্যে দিয়ে, অর্থনীতির মধ্যে দিয়ে, রাজনীতির মধ্য দিয়েই কিন্তু বিকশিত হয়। সুতরাং আমি যখন কখনোই গবেষণার কাজে যাই, তখন কিন্তু একটা সমাজ বিশ্লেষণের জায়গা থেকে, একটু ইতিহাসের জায়গা থেকে, অর্থনীতির জায়গা থেকে আমার কাজগুলি করেছে। এই কাজ করতে যে আমি যেটা সম্পূর্ণ বই আকারে হাজির করেছে, সেটা দেখা যাবে যে নজরুলের উপরে আমার দুটা গ্রন্থ আছে, একটি নজরুল তৃতীয় বিশ্বের মুখপাত্র, একটি নজরুলের মানুষ ধর্ম, এবং এছাড়া রবীন্দ্রনাথের উপরেও আমার দুইটা গ্রন্থ আছে, একটি হলো রবীন্দ্রনাথের ভ্রমণ সাহিত্য এবং রবীন্দ্রনাথ ও ভারতবর্ষ নামে। এবং এই গ্রন্থগুলি সবগুলো আসলে গবেষণারই অংশ ছিল। এমনকি আমি নজরুল তৃতীয় বিশ্বের মুখপাত্র এই গ্রন্থটি 1 বছরের একটি বৃত্তির অধীনে নজরুল ইনস্টিটিউটের বৃত্তি নিয়ে আমি কাজটি করেছিলাম। সেটা হলো 1997 সালে গ্রন্থটি প্রকাশিত হয়েছে। 1996 সালের পুরো সময়টি আমি এই বৃত্তির অধীনে, আমার তখন আমি দৈনিক বাংলায় চাকরি করতাম, বিনা বেতনের ছুটি নিয়ে
এই বৃত্তির মাধ্যমে এই কাজটি করেছিলাম। করেছেন। এমনকি রবীন্দ্রনাথের কাজটিও কিন্তু আমি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আসলে অর্থায়নে এই কাজটি তারপরে করেছি। স্যার গল্প বাকি রয়েছে কিন্তু কি ব্রেক আমরা ছোট্ট একটা বিরতির পর ফিরে আসি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি এবং যে বিষয়টি উঠে এসেছে এখানে গবেষণা কর্ম নিয়ে, সেই বিষয়গুলো খুব ছোট ছোট করে আমরা জানার চেষ্টা করবো একটু পরে। সাথেই থাকুন। আপনারা দেখছেন মেরিল স্প্ল্যাশ নিবেদিত রাঙা সকাল। নিবেদক মেরিল স্প্ল্যাশ। আমি দাঁতের গার্ডিয়ান, দেখো তোমার দাঁত।